আমরা আজকে বলবিজ্ঞানের কিছু অংশ নিয়ে আলোচনা করব। বলবিজ্ঞান হলো পদার্থবিজ্ঞানের শাখাগুলির মধ্যে একটা প্রাচীন এবং গুরুত্বপূর্ণ, এবং এই শাখার মূল বিষয় হলো স্থির বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা। বলবিজ্ঞানের দুটি অংশ, একটা গতিবিজ্ঞান এবং স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞানের আবার দুটি অংশ, জলবিজ্ঞান এবং স্মৃতিবিজ্ঞান। প্রথমে চলবিজ্ঞান। গতিবিজ্ঞান বলতে কি বোঝায়? যেখানে গতিশীল বস্তুর ধর্ম, গতির কারণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় গতিবিজ্ঞান। চলবিজ্ঞান, যেখানে গতিশীল বস্তুর গতির কারণ সম্পর্কে আলোচনা করা হয় সেটি চলবিজ্ঞান। এবং স্থিতিবিজ্ঞান অংশে গতিশীল বস্তুর ধর্ম নিয়ে আলোচনা করা হয়। এরপর সে স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান অংশে স্থির বস্তুর সাম্যাবস্থা, সাম্যাবস্থার শর্ত এগুলো নিয়ে আলোচনা করা হয়। আজকে আমরা স্থিতিবিজ্ঞান এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। স্থিতিবিজ্ঞান নিয়ে পড়ার আগে আমাদের বস্তু এবং কণা সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। কণা কাকে বলে এবং বস্তু বলতে কি বোঝো? কণা হচ্ছে একটি আয়তন শূন্য কিন্তু ভরযুক্ত পদার্থ, এবং এটা মাত্রা হচ্ছে শূন্য। কণা বলতে একটা বিন্দু এবং বস্তু বস্তু বলতে নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে এবং ভরযুক্ত পদার্থকে বলা হয় বস্তু। এরপর দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু বলতে কি বোঝায়? আমরা জানি একটা বস্তু অসংখ্য বস্তু কণার সমষ্টি। তাহলে যে কোনো বল যদি আমরা ওই বস্তুর উপর প্রয়োগ করি, তার মধ্যস্থের যে কণাগুলোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যদি পরিবর্তন করা না যায় তাহলে সেই বস্তুকে বলা হয় দৃঢ় বস্তু। এরপর হচ্ছে স্থিতি এবং গতি। স্থিতি বলতে কি বোঝায়? বা প্রথমে সে স্থির বস্তু। স্থির বস্তু তাহলে কোন বস্তু যদি অপর একটা বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন যদি না করে তাহলে সেই বস্তুকে বলা হয় স্থির বস্তু, এবং তার অবস্থাকে বলা হয় স্থিতি। গতিশীল বস্তু বলতে কোনো একটা বস্তু সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন যদি করে তাহলে সেই বস্তুকে বলা হয় গতিশীল বস্তু, এবং গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয় গতি। তবে এখান থেকে স্থিতি বা গতি দুটোই কিন্তু আপেক্ষিক। তার স্থিতি গতি আপেক্ষিক এই ধারণা কিভাবে ব্যাখ্যা করা যায়? তাহলে স্থিতি গতি আপেক্ষিক। তাহলে একটা বস্তু একটা নির্দিষ্ট তন্ত্রের সাপেক্ষে স্থির থাকলেও অপর একটা নির্দিষ্ট তন্ত্রের সাপেক্ষে সেটা গতিশীল থাকতে পারে। ধরলাম এ এবং বি দুটো ট্রেন পাশাপাশি দুটি লাইনে একই বেগে এবং একই অভিমুখে তারা গতিশীল। তাহলে এ ট্রেনের যাত্রী বি ট্রেনের যাত্রীকে স্থির দেখবে, কিন্তু লাইনের পাশে দাঁড়ানো কোন ব্যক্তি উভয় যাত্রীকেই গতিশীল দেখবে। সুতরাং
এ ট্রেনের যাত্রী বি ট্রেনের যাত্রীর সাপেক্ষে স্থির হলেও লাইনের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তির সাপেক্ষে তারা গতিশীল। সুতরাং স্থিতি এবং গতি আপেক্ষিক। আবার চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না, কারণ আমরা এই মহাজগতে যে সকল বস্তু দেখি তারা প্রত্যেকেই কিন্তু গতিশীল। তাহলে পরম স্থির বলে কোনো বস্তু নেই। পরম স্থির বস্তুর সাপেক্ষে কোন বস্তু স্থির থাকলে তাকে বলা হয় চরম স্থিতি, এবং চরম স্থির বস্তুর সাপেক্ষে কোন বস্তু গতিশীল থাকলে ওই বস্তুর অবস্থাকে বলা হয় চরম গতি। কিন্তু এই মহাজগতে কোন বস্তু স্থির নয়, সেই কারণে স্থিতি বা গতি, এটা পরম স্থিতি বা গতি বা চরম স্থিতি বা গতি, এটা হচ্ছে কাল্পনিক। এরপর আছে নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বলতে কি বোঝায়? প্রথমে এখান থেকে আমরা একটা বস্তুর অবস্থান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এখানে পি ইকুয়াল টু এক্স ওয়াই বিন্দু, অর্থাৎ যদি অবস্থান প্রকাশ করতে হয়, বা আগে বললাম যে গতি প্রকাশ করার জন্য আমাদের কি নির্দেশতন্ত্রের প্রয়োজন, অর্থাৎ যার সাপেক্ষে কোন বস্তুর গতি, স্থিতি বা অবস্থা আলোচনা করা হয় তাকে বলা হয় নির্দেশতন্ত্র। এরপর বিভিন্ন নির্দেশতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখান থেকে যে প্রথমে আসছি যে কার্টেসীয় নির্দেশতন্ত্র। তাহলে কার্টেসীয় নির্দেশতন্ত্র ফরাসি গণিতবিদ ডেকার্ত এই নির্দেশতন্ত্রের উদ্ভাবক। তাহলে এটা তিন ধরনের হয়। একমাত্রিক নির্দেশতন্ত্র, কোন একটা বস্তু সরলরেখা বরাবর গতিশীল, তার গতিকে প্রকাশ করার জন্য আমরা একমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার করি। তাহলে এখান থেকে ধরে নিলাম ও মূলবিন্দু থেকে একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল আছে। কোন একটা মুহূর্তে ও বিন্দু থেকে সে এক্স দূরত্ব অতিক্রম করেছে। এখানে আমাদের কণাটির অবস্থান আমরা কি এক্স এর সাহায্যে প্রকাশ করি। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র। এরপর হচ্ছে দ্বিমাত্রিক, যখন একটা কোনো বস্তু একটা নির্দিষ্ট সমতলে গতিশীল থাকে, তখন তার গতিকে প্রকাশ করার জন্য বা তার অবস্থানকে প্রকাশ করার জন্য দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রয়োজন হয়। তাই এখান থেকে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে দুটো অক্ষ, একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। যে কোনো মুহূর্তে পি যদি অবস্থান ভেক্টর এক্স ওয়াই হয়, তার প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যাওয়ার পর সে পি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এখান থেকে যদি আমরা ও বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব মাপা হয়, তাহলে ওপি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বা থ্রি ডাইমেনশনাল, তাহলে এটা হলো 2D। এরপর আসছে 3D, থ্রি ডাইমেনশনাল। এর ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটা অক্ষ থাকে। তাহলে যখন একটা বস্তু
যে কোনো তলে গতিশীল থাকে তার গতিকে প্রকাশ করার জন্য ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রয়োজন হয় এবং তার অবস্থানকে প্রকাশ করার জন্য আমরা কি পি বিন্দুর যে কোনো মুহূর্তে তার অবস্থানকে প্রকাশ করার জন্য এক্স ওয়াই জেড স্থানাঙ্কের প্রয়োজন হয়। অর্থাৎ বস্তুকে পি বিন্দুতে পৌঁছাতে হলে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব এবং জেড অক্ষ বরাবর জেড দূরত্ব যাওয়ার পর পি বিন্দুতে পৌঁছাবে। সরাসরি ও থেকে পি বিন্দুতে পৌঁছানোর জন্য তার অতিক্রান্ত দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার। এরপর তাহলে এখান থেকে কার্টেসীয় নির্দেশতন্ত্র একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এরপর আসছি পোলার নির্দেশতন্ত্র। তাহলে কোন বস্তু যখন দ্বিমাত্রিক তলে গতিশীল থাকে তার গতিকে প্রকাশ করার জন্য অনেক সময় কার্টেসীয় নির্দেশতন্ত্রের পরিবর্তে পোলার নির্দেশতন্ত্র ব্যবহার করা হয়। তাহলে পোলার নির্দেশতন্ত্রে সমতলে যখন বস্তু গতিশীল থাকে তখন আমরা পোলার নির্দেশতন্ত্র ব্যবহার করি। এটা এক্স, এটা ওয়াই, এখানে পি বিন্দুর অবস্থানকে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এখানে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং আর হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বা এটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর এবং থিটা ওপি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে রেডিয়াস ভেক্টর আর থিটা ইজিক্যাল টু এজিমুথাল অ্যাঙ্গেল। এরপর আছে কার্টেসীয় নির্দেশতন্ত্রের সাথে পোলার নির্দেশতন্ত্রের সম্পর্ক। তাহলে কার্টেসীয় নির্দেশতন্ত্রে ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল, পোলার অ্যাঙ্গেল। এখানে এক্স ওয়াই কার্টেসীয় নির্দেশতন্ত্রে স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার নির্দেশতন্ত্রে স্থানাঙ্ক আর থিটা। তাহলে এখান থেকে এই বিন্দুটা যদি বি ধরা হয় ওপি ইজিক্যাল টু এক্স ও বি ইজিক্যাল টু আবার বিপি ইজিক্যাল টু ওয়াই। তাহলে আমরা যদি এখান থেকে সাইন থিটা ইজিক্যাল টু তাহলে ওয়াই বাই আর, তাহলে ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা আবার cos থিটা ইজিক্যাল টু এক্স বাই আর, এক্স ইজিক্যাল টু আর cos থিটা। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করা হয় তাহলে পাবো আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা আর ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার ওয়াই বাই আর এক্স যদি করা হয় তাহলে পাবো ট্যান থিটা বা থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে এক্স এর সাথে বা ওয়াই এর সাথে আর এবং থিটার একটা সম্পর্ক পাওয়া গেল, যেখানে আর ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এরপর হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। এটি একটি দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। অনেক সময় থ্রি ডাইমেনশনালে কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের পরিবর্তে গোলীয় নির্দেশতন্ত্র ব্যবহার করা হয়। তাহলে এই নির্দেশতন্ত্রে কোন বস্তুর যে কোনো মুহূর্তে অবস্থান প্রকাশ করার জন্য আর থিটা ফাই ব্যবহার করা হয়। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই
এখানে পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা ফাই, যেখানে আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, থিটা ওপি সরলরেখা এক্স অক্ষের সাথে জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। এখান থেকে পি বিন্দু থেকে এক্স ওয়াই তলে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে লম্বের প্রাদবিন্দু এবং মূল বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ফাই। তাহলে এখানে আর মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এরপর থিটা হচ্ছে পোলার কোণ বলতে ওপি সরলরেখা জেড অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে, আবার ফাই এজিমুথাল অ্যাঙ্গেল। তাহলে পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু এবং ও বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই কার্টেসিয়ান নির্দেশাঙ্কে এক্স ওয়াই জেড হয়, তাহলে এখান থেকে আমরা জেড ইজিক্যাল টু কত পাবো? জেড ইজিক্যাল টু আর কস থিটা। তাহলে এখান থেকে ওপি আর এবং এই বরাবর থিটা কোণ করেছে, তাহলে জেড ইজিক্যাল টু আর কস থিটা, আবার এক্স ইজিক্যাল টু পাবো কত? এই উপাংশটা ওবি, উপাংশটা পাবো আর সাইন থিটা, আবার আর সাইন থিটাটা এক্স অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করেছে, তাহলে এক্স ইজিক্যাল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা সাইন ফাই। তাহলে কার্টেসিয়ান নির্দেশাঙ্কের সাথে স্ফেরিক্যাল অর্থাৎ গোলীয় নির্দেশাঙ্কের সম্পর্ক এটা পাচ্ছি। এরপর আমরা আসছি পোলার নির্দেশাঙ্ক বা বেলনাকার নির্দেশতন্ত্র বা সিলিন্ডারিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। এটাও একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের কোনো বিন্দুর অবস্থানকে প্রকাশ করার জন্য রো, থিটা এবং জেড ব্যবহার করা হয়। তাহলে এই জায়গা থেকে আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে পি ইজিক্যাল টু রো থিটা জেড, এক্স ওয়াই জেড। তার পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপর লম্ব অঙ্কন করলাম, বি বিন্দু, এই ওবিটাই হলো রো, ওবি ইজিক্যাল টু রো। এরপর ফাই, তাহলে এই ওবি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা ফাই। এরপর জেড বলতে বোঝায় যে এক্স ওয়াই তলে থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে জেড। এরপর কার্টেসিয়ান নির্দেশাঙ্কের সাথে সিলিন্ডারিক্যাল নির্দেশতন্ত্রের সম্পর্ক। তাহলে এখান থেকে ফার্স্ট জেড ইজিক্যাল টু জেড, এরপর এক্স ইজিক্যাল টু রো কস ফাই, ওয়াই ইজিক্যাল টু রো সাইন ফাই।
তাহলে এক্স ওয়াই জেড এর সাথে রো থিটা জেড এর সম্পর্ক হলো এক্স ইজিক্যাল টু রো কস ফাই, ওয়াই ইজিক্যাল টু রো সাইন ফাই, জেড ইজিক্যাল টু জেড। তাহলে এখানে কার্টেসিয়ান নির্দেশতন্ত্র এবং সিলিন্ডারিকের নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক পাওয়া যায়। এরপর আমরা গতি সংক্রান্ত বিভিন্ন ভৌত রাশি নিয়ে আলোচনা করব। সরণ প্রথমেই আসছি সরণ এবং অতিক্রান্ত দূরত্ব নিয়ে। তাহলে একটা বস্তু একটা অবস্থান থেকে মানে এই অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার জন্য বিভিন্ন পথে যেতে পারে। এই বরাবর এইভাবে যেতে পারে, একটা পথ হচ্ছে পি পথ, কিউ পথ এবং আর পথ, তিনটা পথ বরাবর গেল। তাহলে এখানে প্রথমে এ থেকে বি পর্যন্ত গেছে এই পথ বরাবর, দ্বিতীয় ক্ষেত্রে এই পথ বরাবর, তৃতীয় ক্ষেত্রে এই পথ বরাবর গেল। তাহলে এখানে যে অতিক্রান্ত দূরত্ব কোন ক্ষেত্রে সর্বনিম্ন হবে, এই কিউ পথ বরাবর যদি যায় তাহলে তার দূরত্বটা মানে অতিক্রান্ত দূরত্বটা সর্বনিম্ন হবে। এখানে প্রথমেই আসছি সরণ বলতে কি বোঝায়, কোন বস্তু তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের সর্বনিম্ন যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে সরণ। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্বটা হচ্ছে তার সরণ, এবং এ বি এই পি পথ বরাবর যখন যায় সেটা তার অতিক্রান্ত দূরত্ব, বা আর পথ বরাবর গেল সেটা হচ্ছে সরণ নয় কিন্তু অতিক্রান্ত দূরত্ব। সরণ বলতে বোঝায় যে কোন একটা বস্তু নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব যায় তাকে বলা হয় সরণ। সরণ একটা ভেক্টর রাশি, সরণের মান আছে এবং অভিমুখ আছে, সরণ একটা ভেক্টর রাশি। এরপর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বই সরণের পরিমাণ। এরপর সরণের একক, সিজিএস এ সেন্টিমিটার, এসআই এ মিটার, এফপিএস এ ফুট। এরপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কোন বস্তু যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব একক, সরণের একক অভিন্ন, কিন্তু অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য হলো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ ভেক্টর রাশি, এবং উভয়ের মাত্রাও একই, মাত্রা হচ্ছে এন। ধরে নিলাম এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 3 কিলোমিটার যাওয়ার পর উত্তর দিকে 4 কিলোমিটার গেল। তাহলে এখানে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মান কত হবে? তাহলে এখানে এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এখানে প্রথমে 3 কিলোমিটার গিয়েছে পূর্ব দিকে, এরপর 4 কিলোমিটার উত্তর দিকে। তাহলে সরণ এই বিন্দু থেকে যদি পি বিন্দু হয়, ওপি দূরত্বটাই হচ্ছে সরণের মান, অর্থাৎ √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজিক্যাল টু 5 কিমি। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত? 3 প্লাস 4 ইজিক্যাল টু 7 কিমি। তাহলে 7 কিমি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সরণ 5 কিমি। এরপর হচ্ছে এক ব্যক্তি তাহলে একটা বৃত্তাকার মাঠ বরাবর পরিভ্রমণ করে আবার প্রাথমিক অবস্থানে ফিরে এলো। তাহলে এক্ষেত্রে তার
সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ যদি r হয় তাহলে সরণ ইজিক্যাল টু 0, কারণ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই বিন্দু। কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব ইজিক্যাল টু 2 পাই r। অতিক্রান্ত দূরত্ব পাবো। এরপর আমরা আসছি যে একটা বস্তু অর্ধবৃত্ত সে পরিভ্রমণ করলো, অর্থাৎ এই অবস্থান থেকে এসে এই অবস্থানে পৌঁছে। এই ক্ষেত্রে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এখান থেকে সরণ হবে কত? 2r, আটটা বৃত্তপথের ব্যাসার্ধ, আর অতিক্রান্ত দূরত্ব হবে পাই r। এরপর একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে একটা বিন্দু থেকে তার গতি আরম্ভ করলো। গতি আরম্ভের পর সে বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এইভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালো। এখানে বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ। তাহলে এই ক্ষেত্রে তার সরণ কত হবে এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? অর্থাৎ তার মোট বৃত্তপথের 1/4 অংশ সে এসছে। তার এই জায়গা থেকে আমাদের অতিক্রান্ত দূরত্ব ইজিক্যাল টু 2 পাই r বাই 4 পাই r বাই 2। এরপর যদি সরণ আমাদের বের করতে হয় তাহলে এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আগে বের করতে হবে। r প্রাইম ইজিক্যাল টু, আমরা পাবো এর দুটো ভেক্টর, এটাও r ভেক্টর, এই অভিমুখে r ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং এ থেকে বি। এখান থেকে আমরা পাবো কত? এখান থেকে দেখো এবি ইজিক্যাল টু r স্কয়ার প্লাস r স্কয়ার, তাহলে √2 r। তাহলে এবি ইজিক্যাল টু আমরা পাবো √2 r। এরপর যদি একটা বস্তু যে প্রাথমিক এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে সে থিটা কোণ উৎপন্ন করলো, এটা গ্রেটার দেন 90 হতে পারে, লেস দেন 90 হতে পারে, 0 টু 360 হতে পারে। তাহলে এখান থেকে সেটা আর ভেক্টর, এটাও আর ভেক্টর, বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো। এই ক্ষেত্রে তার সরণ কত হবে নির্ণয় করতে হবে। তার বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ সে উৎপন্ন করে, সরণের মান ক্যালকুলেশন করতে হবে। তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব, সরলরৈখিক দূরত্ব কত হবে নির্ণয় করতে হবে। এখানে ওবিসি ত্রিভুজ থেকে আমরা পাই, ওবিসি ত্রিভুজ থেকে এটাও আর ভেক্টর। তাহলে এই জায়গায় এবি ইজিক্যাল টু, অর্থাৎ সরল ইজিক্যাল টু ওবি মাইনাস ও এ। ওবি মাইনাস ও এ সমান √r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস 2r cos থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি √2r 1 মাইনাস cos থিটা ইজিক্যাল টু 2r sin থিটা বাই 2। অর্থাৎ এই জায়গা থেকে
যখন একটা বস্তুকণা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তখন তার সরণের পরিমাণ এই সূত্র থেকে নির্ণয় করতে পারি। আমরা আগে বের করেছি যখন সরণ এখানে বৃত্তপথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই সূত্রে যদি বসানো হয় তাহলে s = 2r sin 90/2 = 45 = 2r into 1/√2 সমান √2 আর এটা পেয়ে যাচ্ছি। আগেও আমরা বেরিয়েছে যে 90 ডিগ্রি যখন কোণ উৎপন্ন করেছে তখন সরণ √2 আর। এরপর আমরা আরেকটা প্রবলেম নিয়ে আসছি। একটা বস্তু একটা ঘনকের একটা কৌণিক বিন্দু থেকে অপর একটা কৌণিক বিন্দুতে গেল, তাহলে এক্ষেত্রে তার সরণের পরিমাণ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এই কৌণিক বিন্দু থেকে এখান থেকে এ বি সি ডি ই এফ জি এইচ, ডি বিন্দু থেকে এইচ বিন্দুতে সে গেল, তাহলে কিভাবে যাবে? তাহলে এখান থেকে সে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এল সিজি পথে যাবে, এর দূরত্ব আবার এখান থেকে সে এল দূরত্ব অতিক্রম করলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে 3l। কিন্তু এখানে ডি থেকে এইচ বিন্দুর দূরত্ব √r স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস এল স্কয়ার √3l। আবার একটা প্রবলেম, একটা চাকা আলবেসাতের একটা চাকা রোডের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এবং এর এই সংস্পর্শ বিন্দুটা P। এরপর চাকার কি হলো অর্ধেকটা আবর্তন করল, মানে অর্ধ পরিধি পর্যন্ত পথটা আবর্তন করলো, আবর্তন করার পর তার সরণের পরিমাণ কত হবে নির্ণয় করতে হবে। তার এখান থেকে সে অর্ধপথ গেলে এখান থেকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে সরণ পায় আর, কিন্তু পি বিন্দু তখন এই জায়গায় চলে এসছে। এই জায়গায় চলে আসলে এখান থেকে এই দূরত্বটা কত 2r, অর্থাৎ বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে পি বিন্দু তখন পি প্রাইম বিন্দুতে চলে এসছে ধরে নিলাম, তাহলে পি আর পি প্রাইমের মধ্যবর্তী দূরত্বই এখানে সরণের পরিমাণ, অর্থাৎ 2r এর স্কয়ার প্লাস পাই আর এর স্কয়ার সমান, আর এখানে কত হবে 4 প্লাস পাই স্কয়ার। এখান থেকে আমরা সরণের পরিমাণ নির্ণয় করতে পারলাম। এরপর একটা বস্তুকণার কার্টেসিয়ান নির্দেশযন্ত্রে তার অবস্থান p = x1 y1 আছে। এরপর কিউ বিন্দুতে গেল যার অবস্থান x2 y2। এক্ষেত্রে সরণ কত হবে? সরণ নির্ণয়ের জন্য আমরা এখান থেকে এই দূরত্ব x1, এই দূরত্ব x2, আবার এখান থেকে এই দূরত্ব y2, এখান থেকে এটা y1, তাহলে PQ আর একটা ত্রিভুজ পেলাম, যার ক্ষেত্রে
PR is equal to x2 minus x1, QR is equal to y2 minus y1. অর্থাৎ PQ is equal to root over of x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। PQ আর ত্রিভুজে অতিভুজ PQ, তার জন্য আমরা পাচ্ছি PQ is equal to root over of x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার। এটা যদি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে হতো তাহলে x1 y1 z1 আর এই বিন্দুটা x2 y2 z2, এদের মধ্যবর্তী ব্যবধান তখন কি হতো? PQ is equal to x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার প্লাস z2 minus z1 এর হোল স্কয়ার রুট ওভার। তাহলে এখান থেকে সরণের রাশিমালা সম্বন্ধে আমরা জানলাম, বা বিভিন্ন ক্ষেত্রে সরণের পরিমাণ কত হবে সেটাও নির্ণয় করতে শিখলাম। এরপর আসছে দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। প্রথমে দ্রুতি এবং বেগ। দ্রুতি বলতে কি বোঝায়? যে একটা বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্রুতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এরপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি। একইভাবে দুটো জিনিসে একই সাথে আলোচনা করছি। বেগ, বেগ বলতে একক সময়ে যে পরিমাণ সরণ ঘটে তাকে বলা হয় বেগ। তাহলে সরণ বাই সময় ইজ ইকুয়াল টু, সরণ বাই সময় ইজ ইকুয়াল টু বেগ। তাহলে দ্রুতি হচ্ছে কি? একটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি, অর্থাৎ বেগের মান এবং অভিমুখ দুই আছে, কিন্তু দ্রুতির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। এরপর আসছে সমদ্রুতি এবং অসমদ্রুতি। সমদ্রুতি বলতে বোঝায় যে সমান সময়ের অবকাশে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে বলা হয় সমদ্রুতি। সমান সময় টি সময়ে একটা বস্তু এস দূরত্ব এবং পরবর্তী টি সময়ে যদি সে এস দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা বলতে পারি বস্তুটা সমদ্রুতিতে আছে। এরপর অসমদ্রুতি। অসমদ্রুতি সমান সময়ের অবকাশে যদি সে অসমান দূরত্ব অতিক্রম করে, ধরে নিলাম এখানে টি সময়ে সে S1 দূরত্ব অতিক্রম করলো, টি সময়ে একই টি সময়ে সে S2 দূরত্ব অতিক্রম করলো, S1 not equal to S2। সুতরাং এই বস্তুর দ্রুতিটা হচ্ছে কি? অসম দ্রুতি। এরপর অসম দ্রুতিতে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাদের গড় দ্রুতির প্রয়োজন হয়। গড় দ্রুতি বলতে কি বোঝায়? যে একটা অসম দ্রুতি সম্পন্ন কোন বস্তু, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় দ্রুতি পাই। ধরে নিলাম t1 সময়ে একটা বস্তু S1 দূরত্ব অতিক্রম করলো, t2 সময়ে S2 দূরত্ব অতিক্রম করলো, t3 সময়ে সে S3 দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে তার গড় দ্রুতি সমান S1 প্লাস S2 প্লাস S3 বাই T1 প্লাস T2 প্লাস
d3। তাহলে গড় দুটি বলতে মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়। এরপর আসছে কি বেগ নিয়ে এখানে আলোচনা করব, তারপর তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব। এরপর সমবেগ, একটি বস্তুর বেগের মান এবং অভিমুখ যদি স্থির থাকে অর্থাৎ ধ্রুবক থাকে, তাহলে সেই বস্তুর বেগকে বলা হয় সমবেগ। এরপর আসছে অসমবেগ। বেগের ক্ষেত্রে মানটাও পরিবর্তিত হতে পারে বা অভিমুখ বা দুটোই যদি পরিবর্তিত হয়, তাহলে আমাদের সেটা হচ্ছে অসমবেগে বস্তুটা গতিশীল। এরপর অসমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রেও আমাদেরকে গড় বেগের প্রয়োজন হয়। তাহলে গড় বেগ বলতে কি বোঝায়? এখানেও চলে আসবে মোট সরণ বাই মোট সময়। তাহলে গড় বেগ ইজ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়। এরপর সবসময় গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে একটা সম্পর্ক থাকে। সম্পর্কটা হলো গড় দ্রুতি সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু গড় বেগ। অর্থাৎ বস্তুর সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে কম হয় বা সমান হয়, অর্থাৎ যখন বস্তু সরলরৈখিক পথে চলে তখনই কি হয়, বস্তুর সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান, অর্থাৎ গড় দ্রুতির মান সবসময় গড় বেগের থেকে বেশি হবে বা সমান হতে পারে। এরপর আসছি তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ। তাহলে কোনো গতিশীল বস্তু যে কোনো মুহূর্তে তার বা যে কোনো বিন্দুতে যে অবস্থান আছে, সেই বিন্দুর দ্রুতি সম্পর্কে জানতে আমাদের তাৎক্ষণিক দ্রুতির প্রয়োজন হয়। তাহলে কোনো গতিশীল বস্তু কোনো মুহূর্তে যে বিন্দুতে অবস্থান করে সেই বিন্দুটিকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে কণাটির অতিক্রান্ত দূরত্ব শূন্যের নিকটবর্তী হয়, তবে ওই পথদৈর্ঘ্যে বস্তুটির গড় দ্রুতির সীমাস্থ মানকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। ধরে নিলাম একটা বস্তু ডেল্টা টি সময়ে ডেল্টা এস দূরত্ব অতিক্রম করেছে। তাহলে গড় দ্রুতি সমান গড় দ্রুতি ভি is equal to limit delta t tends to 0 delta s by delta t is equal to ds by dt। তাহলে এটা হলো তাৎক্ষণিক দ্রুতি। এরপর আসছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ তাহলে কোন বস্তুর গতির বর্ণনা যখন করা হয়, অনেক সময় কি বিভিন্ন মুহূর্তে গতিবেগ জানার প্রয়োজন হয়, তার জন্য কি তাৎক্ষণিক গতিবেগের প্রয়োজন হয়। তাহলে এখানে কোনো গতিশীল একটা বস্তু কোন মুহূর্তে যে বিন্দুতে অবস্থান করে সেই বিন্দুটিকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে বস্তুটির সরণ যদি শূন্যের নিকটবর্তী হয়, তবে ওই অবকাশে গড় গতিবেগের সীমাস্থ মানকে ওই বিন্দুতে বস্তুটির তাৎক্ষণিক গতিবেগ বলা হয়। ধরে নিলাম একটা বস্তু ডেল্টা টি সময়ে সে ডেল্টা এস
সরণ ঘটিয়েছে। তাহলে গড় বেগ একইভাবে আমরা পাবো। এটাকে ভি যদি প্রকাশ করা হয় তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, এটাই তাৎক্ষণিক বেগ। এরপর তাৎক্ষণিক গতিবেগের পর আমরা ত্বরণ মন্দন নিয়ে আলোচনা করব। ত্বরণ বলতে কি বোঝায়? তাহলে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। যখন একটা স্টপেজ থেকে বাস গতিশীল হয় অর্থাৎ চলতে আরম্ভ করে তখন তার বেগটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আবার যখন পরবর্তী স্টপেজে আসে তখন বেগ ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে এখানে প্রথমে বাসটির ত্বরণ সৃষ্টি হয়েছিল, এরপর যখন থামার আগে তার মন্দন সৃষ্টি হলো। তার ত্বরণ বা মন্দন বলতে কি বোঝায়? তাহলে কোন বস্তু যখন ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তখন সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণের এককটা কি হবে? বেগের একক বাই সময়ের একক। আবার বেগের একক ইজ ইকুয়াল টু সরণের একক বাই সময়ের একক। তাহলে সময়ের একক আর সময়ের এককে স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পাবো কি সরণের একক বাই সময়ের এককের স্কয়ার ইজ ইকুয়াল টু সেমি পার সেকেন্ড স্কয়ার বা মিটার পার সেকেন্ড স্কয়ার বা ফুট পার সেকেন্ড স্কয়ার। আর মাত্রা কি হবে? এম নয় এল টি টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের মাত্রার সংকেত এল টি টু দি পাওয়ার -2। এরপর ত্বরণের এককে সময় কথাটা দুবার ব্যবহার করা হয়। তার ত্বরণের এককে সময় কথাটা দুবার ব্যবহার করা হয়, একবার বেগের একক বোঝানোর জন্য আর একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। তাহলে এখান থেকে ত্বরণের সেই কারণে ত্বরণের এককে সময় কথাটা দুবার ব্যবহার করা হয়। এরপর আসছে তাৎক্ষণিক ত্বরণ। যেরকম তাৎক্ষণিক বেগ ছিল, তাৎক্ষণিক বেগ, সেইভাবে একইভাবে আমার তাৎক্ষণিক ত্বরণও থাকে। হ্যাঁ, একটা বস্তুর, তাহলে বস্তুটা কি সমত্বরণও যেতে পারে আবার অসমত্বরণও যেতে পারে। এখান থেকে ধরুন একটা বস্তু এখানে ছিল 2 মিটার পার সেকেন্ড বেগ, 1 সেকেন্ড পর বেগ বৃদ্ধি পেয়ে 1 সেকেন্ড পর বেগ বৃদ্ধি পেয়ে 5 মিটার পার সেকেন্ড হলো। আবার পরবর্তী 1 সেকেন্ড পর 8 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বস্তুটা বেগ বৃদ্ধিটা হার প্রত্যেকটা এই ক্ষেত্রেও যা হচ্ছে এই ক্ষেত্রেও সে একই হচ্ছে। আবার এই জায়গায় যদি আমরা দেখি যে এখান থেকে 2 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এরপর 1 সেকেন্ড পর এটা 4 মিটার পার সেকেন্ড হলো, এরপর এখানে এসে 8 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেগ বৃদ্ধির হারটা কিন্তু সমান নয়, অর্থাৎ বস্তুটি সম ত্বরণে গতিশীল নয়, বস্তুটির ত্বরণ হচ্ছে কি
অসম ত্বরণে গতিশীল। এরপর অসম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাদের গড় ত্বরণ জানতে হয়। একইভাবে যেরকম আমরা গড় বেগ পেয়েছি, এখানেও কি পাবো? গড় ত্বরণ পাবো। গড় ত্বরণ যদি আমরা নির্ণয় করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এই উভয় ক্ষেত্রে আমরা প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যবর্তী ব্যবধান, মানে অন্তিম বেগের পার্থক্যটা বের করব। 8-2, আর এখানে মোট সময় কত? 2। তাহলে এখানে 6/2 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর একইভাবে আমাদের তাৎক্ষণিক ত্বরণেরও আমাদের জানতে হবে। মানে তাৎক্ষণিক ত্বরণের সংখ্যা আমরা বেগ বা দ্রুতি যেভাবে সংজ্ঞা দিয়েছি, তাৎক্ষণিক ত্বরণেরও সেই একইভাবে সংজ্ঞা দেব। তাহলে কোন ক্ষুদ্র যদি বেগের পরিবর্তন হয়, তখন আমরা তাৎক্ষণিক ত্বরণ এই যদি প্রকাশ করে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, এটা পেয়ে যাব। তাহলে তাৎক্ষণিক ত্বরণ। আবার মন্দন জিনিসটা আমাদের জানতে হবে। মন্দন কাকে বলে? মন্দন বলতে কি, যখন একটা বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, তখন সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে মন্দন, বেগ হ্রাসটাকে বলা হচ্ছে মন্দন। মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়, কারণ হচ্ছে ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধি আর মন্দনটা কি? বেগ হ্রাস। একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস হয়, সেই কারণে মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণও বলতে পারি। এরপর মন্দনের একক, ত্বরণের একক একই হয়, অর্থাৎ সেমি পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, ফুট পার সেকেন্ড স্কয়ার। এর মাত্রিয় সংকেত এল টি টু দি পাওয়ার -2। এবং মন্দনের এককে বা ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয়, কারণ একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। তাহলে আজকে যেটা আলোচনা করা হলো সরণ, অতিক্রান্ত দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং মন্দন নিয়ে। এরপর পরবর্তী ক্লাসে এদের গাণিতিক বৈশিষ্ট্য নিয়ে, গাণিতিক বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করা হবে। আজ ক্লাস এ পর্যন্তই।